শুভ সকাল বন্ধুরা, এখনও 12টা বাজেনি, তাই গুড মর্নিংই বললাম। তো আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে যে নিজে নিজের কাজ নিজে করো, ভাবো কেউ নেই তোমার কাজ করে দেওয়ার, আর বেঁচে থাকতে গেলে নিজে উঠে দাঁড়াও। তো ওই স্ট্যান্ড অ্যালোন স্পিরিট, মানে আমরা জেনারেলি না সবসময় একটা আমাদের ফান্ডামেন্টাল একটা কী বলবো, একটা ধারণা আছে যে ও তো করে দেবে, বা ও করে দিচ্ছে, বা সাপোর্ট পেয়ে আসছি, আমার লাইফটা টেকেন কেয়ার অফ, মানে ও করে দিচ্ছে, আমার হাজব্যান্ড করে দিচ্ছে, আমার মেয়ে করে দিচ্ছে, বা আরও সংসারের বাইরে গেলে বন্ধুরা করে দিচ্ছে, বা অফিসের কেউ একজন কাউকে একটা ঠেলে দিলাম, তুমি করে দাও, বা এটা একটা অ্যাটিটিউড। তো আমরা আসলে সবসময় না আইডেন্টিফাই করতে পারি না, আমরা ভাবি যে এটাই বোধহয় ভালো, মানে কী বলবো, আমাকে একজন বলেছিলেন, মানে আমি খুবই বয়স্ক, উনি আমায় বলেছিলেন যে লোককে দিয়ে করাতে জানতে হয়, সবাই জানে না, তুমি জানো না লোককে দিয়ে কী করে করাতে হয়। আসলে আমরা যে প্র্যাকটিসে আছি, আমাদের বিভিন্ন রকম মানুষের সঙ্গে আমাদের ওঠা বসা করতে হয়। তো নর্মাল আমরা যদি কজ অ্যান্ড এফেক্টের ব্যাপারটা আমরা অ্যাওয়্যার না হতাম, তাহলে আমি বলতাম যে আপনি করুন, আপনার যেটা ইচ্ছা হচ্ছে আপনি করুন না, আমাকে কেন জোর করছেন। তো আজকে তো আমি সেটাই করছি, যে আমি কি বলছি, আমি বলছি যে উল্টোটা বলছি, যে কারোর ওপর অপেক্ষা করো না, নিজেই করো, নিজের কাজটা নিজেই করো। আজকে যে করে দিচ্ছে, কালকে তো সে নাও থাকতে পারে, বা যেটা হয়ে যাচ্ছে সেটা তো কালকে হয়তো আরও অনেকটা, কত মানুষ কত করে দেবে। তো উনি আমায় বলেছিলেন যে লোককে দিয়ে করাতে জানতে হয়, তুমি একদম পারো না লোককে দিয়ে করাতে, আমার এই কোয়ালিটিটা হয়তো নেই। তো সত্যি মানুষকে দিয়ে করিয়ে নেওয়ার হয়তো একটা টেন্ডেন্সি, জানি না আমি ডেভেলপ করা উচিত কিনা, আমার নেই, আমি সবসময় নিজেই করে ফেলি। তো নিজে করে ফেলি, বা ধরো কোনো মিটিংয়ে কিছু লেখা তৈরি করতে হবে, বা কোনো কিছু উদ্যোগ নেওয়া, আমি প্রথমেই তো তখন তো সত্যি কথা বুঝতাম না যে এটাও কজ, যে স্ট্যান্ড অ্যালোন, নিজে করে দেখাও যেটা করা যায়, বা যে কোনো পরিস্থিতিতে নিজে এগিয়ে আসো। হ্যাঁ, বিরাট ব্রডার একটা ইয়েতে হয়তো হয় না, তখন একটা গ্রুপ তৈরি করতে হয়, একটা সংঘা তৈরি করতে হয়, কিন্তু সেটাও যদি আমি ফান্ডামেন্টালি দেখি, তাহলে কিন্তু প্রথম স্টেপটা কিন্তু আমার নেওয়ার কথা। আমি একটা, যদিও এটার সাথে খুব একটা সম্পর্ক আছে বলে মনে হয় না, কিন্তু একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। আমার মেয়ে একদিন, আমি আমার এক খুব দরকারে বেরিয়েছিলাম, এবং সেটা ছুটির দিন ছিল, প্রসেনজিৎ বাড়িতে ছিল, এবং প্রসেনজিৎকে যাওয়ার সময় বলে গিয়েছিলাম ওকে এই জিনিসটা একটু পারলে একটু রিভাইজ করিও। তো প্রসেনজিতের সেদিন খুব মুড হয়েছে মেয়েকে নিয়ে বসার। তো আমার বাড়িতে যে মেয়েটি আমার হেল্প করতো, আমি যখন ঢুকেছি 3 ঘন্টা মতো আমি বাইরে ছিলাম, বেশ অনেকটা টাইম বাইরে ছিলাম। আমি যখন ঢুকেছি আমাকে বলছে, দিদি আজকে তো সাংঘাতিক হয়েছে, আমার বুকটা না কেঁপে উঠেছে। আমার মেয়ের তখন খুব ছোট, মানে একেবারেই সবে লেখা শিখছে। বলছে আজকে না মাম্মামকে উল্টো করে বসিয়ে রেখেছে ওর বাবা, মেশো সারাদিন ওকে উল্টো। আমি বললাম কী বলছিস, কেন, কী হয়েছে? দৌড়ে গেছি, যখন গেছি না, প্রসেনজিৎ আমার দিকে তাকিয়ে একদম ওকে একদম মাম না আমার দিকে তাকিয়ে, এরকম কী হয়েছে, মাম্মা আমার দিকে এরকম করে তাকিয়ে আছে যে মা এসে ধরবে। মাম তখন একবারে কুচি বুড়ি। কী হয়েছে না, বহুবার ওর বাবা চেষ্টা করেছে, ততবার ও উল্টো লিখেছে, এ উল্টো লেখে, বি উল্টো লেখে, সি উল্টো লেখে, ডি উল্টো লেখে। প্রসেনজিতের কথা হচ্ছে, ওকে আমি বহুবার শিখিয়েছি, ও করছে না, এবার ও উল্টো হয়ে থাকা কাকে বলে দেখুন। তো এখন আমি হাসছি, কিন্তু তখন আমার না চোখ দিয়ে জল বেরিয়ে এসছে, যে ওইটুকু শিশু, তুমি তাকে এরকম উল্টো করে বসিয়ে রেখেছো, ও তো কোথায় খেলে বেড়াবে, ওর তো এখন এবিসিডি শিখতেই, ও 2 দিন পরে শিখবে, বা এরকম উল্টো করে বসিয়ে রেখেছে। তো তখন আমি না নিজে টেক চার্জ নিলাম, যে না, দরকার নেই, আমি শেখাবো, আমি দায়িত্ব নিয়ে শেখাবো, এবং আমি খুব তাড়াতাড়ি শিখিয়ে বলবো যে দেখো ওকে উল্টো করে বসাতে হয়নি, ও এমনি শিখে নিয়ে। আমি তখন নিজে টেক চার্জ নিলাম। তো ভয়ের চোটে পরবর্তীকালে আরও অনেক এরকম ঘটনা ঘটেছে যখন আমি নিজে টেক চার্জ নিই। তোমরা হয়তো বলবে যে বাধ্য হয়ে নিয়েছো, জানি না বাধ্য হয়ে নিয়েছে কি না, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমি নিয়েছি, নিজের টেক চার্জ আমি নিজে নিয়েছি, এবং সেটা আমি আমার মেয়েকে শিখিয়েছি। এইভাবে নিজেকে টেক চার্জ দিতে হয়। তুমি যদি না নাও,
তাহলে সবাই তোমার মাকে বলবে যে তোমার মা শেখাতে পারেনি। এইটা একটা ওষুধের মতো কাজ করেছে। আরেক দিনের কথা বলছি, তোমরা হয়তো ভাবছি টপিকের সাথে কী সম্পর্ক। একটু জলের বোতলটা আমাকে দেবে? তো টপিকের সাথে ডাইরেক্টলি সম্পর্ক না হলেও পরোক্ষভাবে মানে ইনডাইরেক্টলি একটা সম্পর্ক আছে। তো সেটা বলছি, একবার আমি ওই মাম্মামকে নিয়ে আমাদের বাড়ির থেকে প্রথম দিকে যখন মাম্মাম একদম এই যে বয়সটার কথা বলছে, আমার শিশু তখন, ছোটো ছোটো হাতগুলো এরকম, তো থ্যাংক ইউ। তো সেই সময় ওকে আমি ওরকম রিক্সা করে এরকম মানে আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা গিয়ে একটা বিরাট বড় রাস্তা, মানে বড় রাস্তা মানে একেবারে হাইওয়ে, সেই এনএসসি বোস রোড, ওটা রিক্সা করে ক্রস করে আমি ভিতরে যাব। তো আমার মেয়ের আবার মায়ের ওপর একটা চিরদিনই ছোটো থেকে মায়ের ওপর, মাকে কেউ কিছু বললে তখন ওই ছোট্ট শিশু তখনই তো একটা লরি মতো আমাদের রিক্সাটার প্রায় গায়ে ক্যাচ করে ব্রেক করেছে, আর আমার মেয়ে না লরিওয়ালা মানে যে চালাচ্ছে তার দিকে ছোটো ছোটো হাত তুলে এমনি করছে, এই ছোটো ছোটো হাত দিয়ে না এমনি করছে, এমনি। আমি না চমকে গেছি, ওইটুকু মেয়ে ভিতরে কিরম রাগের পোটেনশিয়াল। ওই আর ভদ্রলোক তিনি চালাচ্ছেন লরিটা, তিনি মাথা বের করে বললেন, হ্যাঁ ইয়ে মা কা জैसे ট্রেনিং वैसे ही तो लड़की होगी। মানে ভাবতে পারো, বলছে যে মা যেরকম, বাচ্চা তো তারা মা ওইটুকু বাচ্চা তো চড় দেখাচ্ছে। আমি তো মনটা আমার, তখন তো স্কুলে গেল, কিছু বলিনি। বাড়ি আসার পর, তখন ছোট, খুব যে একটা বোঝার বয়স তা না, কিন্তু আমি না ছাড়িনি। আমি ওকে বললাম যে মাম্মাম তুমি যে আজকে সকালবেলা তোমার গায়ের ওপর এরকম গায়ে নিলাম, তখন ওকে বোঝালাম আমি যে কোন ক্লাসে পড়ে, 1 to 1 পড়ে বোধ হয় তখন। আমি যে তুমি যেরকম চটটি দেখালে, আমি কি সত্যি তোমায় শিখিয়েছি? চুপ করে আছে, আমি তো তোমায় শেখাইনি এরকম চড় দেখাতে, তুমি তাহলে এরকম দেখালে কেন? তোমার এতটাই রাগ যে কিছু বলবে? তুমি জানো তো, তুমি তোমার এই ভুল, তোমার মাকে লোকে ছোট করবে, তোমার মাকে সবাই ব্যাড গার্ল বলবে, তোমার ভালো লাগবে? এই তখন এই করতে করতে ওকে আমি সামলাতাম। আমি কিন্তু অপেক্ষা করিনি যে দাঁড়াও, না দাঁড়াও তোমার বাবা আজকে অফিস থেকে ফিরুক তারপর তোমার হবে, এরকম খুব কমন। দাঁড়াও তোমার বাবা আজকে অফিস থেকে ফিরবে, ওদের কী হয় বাবার প্রতি একটা ভয়। কিচ্ছু করার দরকার হয় না, মা যদি উঠে দাঁড়ায়, সত্যি কথা, মা যদি উঠে দাঁড়ায় না কিছু করার। এই মাম্মামকে বলতাম যে বাবা তোর ভিতরে এই যে এই জিনিসগুলো তুই করলি, এই যে আজকে চড় দেখালি, একটা বড় একটা মানুষ তাকে তুই চড় দেখালি, আমি কি তোকে শিখিয়েছি কখনো? কিন্তু দেখ আজকে ভদ্রলোক কী বলে গেলেন, কী বললেন, বুঝলি কী বললেন? ছোট তখন, হয়তো বয়সের আগেই ওকে আমি বললাম না, ওকে ছোটোবেলা থেকে আমি অনেক কিছুই দেখিয়েছি যেগুলো নর্মাল মায়েরা হয়তো দেখাবে না। ব্যাংকে নিয়ে যাওয়া থেকে শুরু করে শিখেছে, মাথা কিন্তু মন নিয়ে নেয়, ব্রেন নিয়ে নেয়। তো ওই না শিখতে শুরু করলো। তারপর আরেকটাও ঘটনা বলছি, একবার এরকম স্কুল থেকে না প্রায় বের হয়ে যায়, আমাকে বলে যে 2-1 দিন বলেছে যে মা ওরকম জানো তো ওই অনুপমার মা, তারপরে আরও কয়েকটা বাচ্চার নাম নেই, ওদের মায়েরা না ফ্রুট জুস নিয়ে আসে স্কুলে, ওরা স্কুলে এরকম খেয়ে তারপর বেরো, তুমি আমার জন্য আনো না। তো 2-1 দিন খুব একটা করিনি। তারপরে একদিন ওকে আমি বললাম যে বাবু ফ্রুট জুস তুমি বাড়িতে খাবে, বাড়িতে আমি তোমাকে করে দেবো। বা আমি চিরদিন সেই সময়টা ডাক্তার বলেছিল যে ওই হজমের একটা ব্যাপার ছিল, চিবিয়ে খাওয়ার জন্য, সেসব এরা যাচ্ছি না। ফ্রুট জুস না করে যে ফলটাই আপনি ফ্রুট জুস করে দেবেন সেটা চিবিয়ে খাওয়ার একটা ব্যাপার ছিল। আপেলটা চিবিয়ে খাক, নাশপাতিটা চিবিয়ে খাক, মৌসাম্বিটা এরম করে খাক, আঙুরটা মুখে দিয়ে চিবিয়ে খাক, তাহলে একটা ব্যাপার স্যালাইভা মানে ওই রকম একটা, সেটার মধ্যে আর যাচ্ছি না, আজকে টপিক সেটা না। তো আমি তখন ওকে গোটা দিতাম। তো ওর স্বাদ হয়েছে, অন্য বাচ্চারা মায়েরা নিয়ে যায়, সত্যি মায়েরা যখন স্কুল থেকে বাচ্চাগুলো বেরোয় সবার হাতে একটা করে বোতল ধরিয়ে দেয় ফ্রুট জুসের, সুন্দর সুন্দর বটলস গ্লাস এরকম, খেতে বেরোয়। তো আমি তখন মাম্মামকে বললাম, দেখো কবেকার কথা, আজকেই মাম্মামের সাথে আলোচনা করছিলাম যে দেখ মামা তখন তো আর কজ অ্যান্ড এফেক্ট জানতাম না কাকে বলে, কিন্তু ভিতর থেকেই তোকে আমি সেগুলো শিখিয়েছি, কারোর জন্য অপেক্ষা করিনি। যে যাই হোক, তা ওকে আমি বললাম যে বাবু ফ্রুট জুস আমি তোমাকে বাড়িতে করে দেবো, তুমি স্কুল থেকে ফিরে বাড়িতে খাবে, তোমাকে আমি গোটা ফল দেবো না, তুমি এরকম ফ্রুট জুস খাবে, তোমাকে আমি বাড়িতে, কিন্তু স্কুলে খেও না। স্কুলে খেলে যে বাচ্চাগুলো খেতে পারে না, ধরো সবার তো একরকম না, যাদের মাম্মিরা ধরো করে দিতে পারছে না কোনো কারণে,
তো তাদের কষ্ট হবে তোমায় দেখে। বুঝলো মানে এমনই বুঝলো, এখন আমাকে কয়েকটা অভিজ্ঞতাও শেয়ার করে যে এই যে ফেসবুক টুকে মানে ওইটাই ডেভেলপ করে গেছে, মানে ওই ছোট্টবেলায় যে না মানুষকে দেখে, কেননা সবাই তো একরকমভাবে, আজকে আমি খেতে পারছি, আরেকজন যে খেতে পারছে না তার তো কষ্ট হচ্ছে যে আমি যদি আমি যদি ওইটা ঠিক নয় না। তো আজকে সেই জিনিসটা কীরমভাবে ডেভেলপ করেছে যে আজকে ফেসবুক টুকে যখন ও দেখে যে খাওয়ার ছবি, এই তখন মাম্মাম আমার সাথে আলোচনা করে, দেখো মা এত তো খাওয়ার ছবি দেয়, সে মনে আছে তুমি ছোটোবেলায় আমাকে বলেছিলে, এরকমও আমার সাথে শেয়ার করে যে ওইটাই ডেভেলপ করে গেছে। যে সত্যি কথা, আরেকটা বাচ্চা তো নাও আরেকটা ফ্যামিলি হয়তো এত খাবার খেতে পারছে না, নাই বা দেখালে তুমি কি খাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, রেস্টুরেন্টে যাও ছবি দেখাও, কোথাও বেড়াতে গেছো দাও কী খাচ্ছ। তো এইগুলো সত্যি কথা ওই একা উঠে দাঁড়ানো, বলছে না যে বাঁচতে হলে নিজেকে উঠে দাঁড়াতো। বাঁচা মানে যে শুধু ফিজিক্যালি বাঁচা তা না, বাঁচা মানে মানে মানসিকভাবেও তো বাঁচতে হবে। এই যে আজকে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এই যে আজকে যেরকম একটা আন্দোলন যে রাতটা মেয়েদের দখলে, আমার কথা হচ্ছে শুধু রাতটা কেন মেয়েদের দখলে হবে, পুরো দিনটা কেন মেয়েদের দখলে হবে না, দিনটা কেন মানে সুস্থতার দখলে হবে না, দিনটা কেন স্ট্রেংথের দখলে হবে না। তো এই যে প্রতীকী যে ব্যাপারগুলো, আর আমরা কতদিন আমরা প্রতীকীতে থাকবো, আমরা কতদিন আর এই লিখছে সব জায়গায় যে যারা আজকে ওই আন্দোলনে জোর দিতে যোগাযোগ করতে পারছে না তারা শঙ্খ বাজাও। তো 100 বার শঙ্খ বাজাবো, 100 বার, আচ্ছা ঠিক আছে চলো, যদি শঙ্খ বাজিয়ে আমার, কেননা আমার শঙ্খ বাজানো মানুষ দেখতে পাচ্ছে না, আমি যদি ফান্ডামেন্টালি ভাবি তার মানে কি আমি উঠে দাঁড়াচ্ছি, আমি শঙ্খ বাজাচ্ছি, মানে হচ্ছে হয় আমি ফেসবুকে দেবো যে আমি শঙ্খ বাজিয়েছিলাম বা আমি তোমাদের সাথে আছি। আমাকে বলতে হবে কেন, আমাকে শঙ্খ বাজিয়ে বলতে হবে কেন? হ্যাঁ, কোভিডের সময় যেটা হয়েছিল সেটা একটা জিনিস শুরু হয়েছিল, সেটা বাড়িতে থাকার ওই ব্যাপারটা শুরু হয়েছিল, তখন আমাদের প্রত্যেকটা সোসাইটিতে প্রত্যেকটা লোক আমরা থালাবাটি বাজিয়েছিলাম। দ্যাট ওয়াজ মানে কি বলবো, একটা সিম্বল অফ জয়নিং টুগেদার। তো আজকে যদি আজকের কাজটা কি তাই, আজকে যেটা হচ্ছে, আজকে আমি একটা কমিউনিটিতে তোমরা দেখতে পারো, আমি ভেবেছিলাম একটু আবৃত্তি করে একটু রিসাইট করে বলবো, মনটা আর ইচ্ছা করলো না। তো সেটাই বলছি, স্ট্যান্ড অ্যালোন স্পিরিট বা নিজে উঠে দাঁড়াও, কার কে শঙ্খ বাজালো না বাজালো ম্যাটার করে না, ম্যাটার করছে তুমি শুধু আজকে শঙ্খ বাজিয়ে শেষ, আজকে আমি শঙ্খ বাজালাম কেন না, আজকে আন্দোলনটা হচ্ছে, হোয়াট অ্যাবাউট টুমরো, গতকাল কি করেছি, গতকাল কিচ্ছু করিনি, গতকাল আমি আজকে শঙ্খ বাজাবো বলে বসেছিলাম, মারাত্মক মানে গায়ে কাঁটা দেয় যখন ভাবি যে কেন নয়, কেন আগে থেকে আমি মানে কন্ট্রিবিউট করবো না। এবার কথা হচ্ছে যে লোকে যদি বলে যে কন্ট্রিবিউট আমি কি করে করব, কন্ট্রিবিউট অ্যাওয়ারনেসে, কন্ট্রিবিউট সোশ্যালি অ্যাওয়্যার, মানে আমি আমার লাইফটা শেয়ার করব মানুষের সাথে, যে আমি এইটা করিনি বা এটা আমি বাচ্চাকে শিখিয়েছি, তবে তো আমার বন্ধু শিখবে যে ও আচ্ছা বাচ্চাকে, আমি দেখেছি চোখের সামনে মায়েদের বাচ্চাদের, ও ছোট তো শিখে যাবে, শিখে যায় না। আমি তো তখন ভাবতে পারতাম যে লরির ভদ্রলোককে তখন আমি ভাবতে পারতাম ও আজকে করে ফেলেছে, ঠিক আছে, শিখে যায় না, ওগুলোই ডেভেলপ করে। আজকে এই যে XYZ যারা এই কাণ্ডটি ঘটাচ্ছে, মানে এর থেকে হিনিয়াস ক্রাইম আর হয় না। এটা হিনিয়াস ক্রাইম শুধু এই জন্মে না, এটা চলবে এখন, মানে যে ক্রাইম, তো সেটার অ্যাওয়ারনেসের আগের দিন বলছিলাম যে সেটা মানে উদ্যত হলো কী করে। আরও অনেক আমরা জানতে পারছি যারা মানে সামনে আসেনি, যারা পিছন থেকে মারাত্মক অন্যায় করে, তাদের জন্য শঙ্খ কে বাজাবে? তাহলে তো রোজ শঙ্খ বাজাতে হয়, এত অর্ডার, মানে এত ভরে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা পারপাসে আমাদের তাহলে রাস্তায় নামতে হবে। তো আমার নিজের কাছে ওটাই যে আমি তো নিজে, প্রচুর ক্ষমতা আমাকে ভগবান দিয়ে পাঠিয়েছে, আমি কেন আমার জীবনটাকে আমি মানে কি বলবো, মানে প্রতিটি মুহূর্তে আমরা যদি খেয়াল করে দেখি, আমরা কিন্তু ওই ভুলগুলো করি। আমরা বাচ্চাদের অনেক অন্যায় আমরা মেনে নিই, আমার বাচ্চা, আমি তো 10টা বাচ্চাকে পাল্টাতে পারবো না,
আমি আমার একদম বেসিক থেকে বলছি, আমি যদি মা হিসাবে আমি উঠে দাঁড়াই, আমি আমার বাচ্চারটা ভুলটা ছোটোবেলা থেকে দেখা যায় না তা না, কিন্তু আমরা এড়িয়ে যাই। আমরা ভাবি ও ঠিক আছে, বা আমার সংসারে এত সমস্যা, আমি কখন বাচ্চা সামলাবো, বা বাচ্চা বাইরে কি করছে আমার খেয়াল নেই। যেরকম এই ঘটনাটা ঘটেছে, যে যাকে ধরা হয়েছে তার মা এটা বলেছে যে আমি ও বাইরে কি করছে আমি জানি না। কেন নয় তোমার, ও যে বাইরে কি করছে সেটার দায় তোমার নেই? আমাদের মায়েদের সে দায় নেই? জঙ্গলে একটা জঙ্গল রাজ তৈরি হচ্ছে, শঙ্খ বাজিয়ে হবে, আজকে হবে, কালকেই ঘটেছে, মারাত্মক ঘটনা ঘটেছে কালকে, বলতেও পারছি না, বারাসতে বোধহয়, বলতেও পারছি না, মানে এতটা খারাপ জিনিস। তো আমার কথা হচ্ছে, বারাসতে আমরা তাহলে তাদের জন্য শঙ্খ বাজাবো আলাদা আলাদা করে? কত শঙ্খ বাজাবো? যদি শঙ্খ বাজাতে হয় তাহলে রোজ বাজাবো এবং পাশের মানুষটাকে অ্যাওয়্যার করবো যে নিজের বাচ্চাকে আগে, প্রত্যেকটা বাড়িতে। আমার মেয়ের কথা বলছি, টাটা, কালকে 15ই আগস্ট আবার সেই দেখো নিজেকে উঠে দাঁড়াতে হয়। কালকে ওকে ছুটি দিয়েছি, আমার শরীরটা খুব একটা ভালো না, তো ও আসছে এখন, যে জানে ভাবি হাতটা ব্যথায় না, সে মেকে গেছে একদম। তো কিন্তু কালকে বললাম যে কালকে 15 তারিখ, আমরা সবাই বাড়িতে থাকবো, তুমিও ছুটি নাও। তো সেটাই বলছি, এগুলো নিজেদের উঠে দাঁড়াতে হবে। নিজেকে, অন্যকে কি করবে ভেবে লাভ নেই, যা করতে হবে নিজের, আমার করতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আজকে প্রতিটি বাড়িতে এমন কেউ বলতে পারবে না যে আমার সন্তান বা আমার সংসারে কোনো অন্যায় হচ্ছে না। আজকে কেন সন্তান করছি, তার কারণ ওইটা বলছি যে বেসিক যা কিছু, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফ্যামিলির ডিসস্যাটিসফ্যাকশন বা ফ্যামিলিতে অশান্তি, বাবা মার মধ্যে ভালো সম্পর্ক নেই, ভাঙা ফ্যামিলি, ব্রোকেন ফ্যামিলি, বা সারাক্ষণ মা বাবার ঝগড়া, বা সারাক্ষণ বাবা মার মধ্যে অতিমাত্রায় প্রেম, বা আমি একদম ওপেনলি বলছি আজকে, একদম মানে আর কোনো রাখা ঢাকার যেন মনে হচ্ছে ব্যাপার নেই। কোনো না কোনো কারণে বাচ্চা অবহেলিত, মানে বাচ্চার যে ভুল কজ সেটা ঠিক করে দেওয়ার হয় সময় নেই, নয় ইচ্ছে নেই, নিজেরা আমরা বাবা মা এতটাই ব্যস্ত, বাড়িতে অশান্তি, এইসব কারণে বাচ্চাদের মধ্যে যে কী ডেভেলপ করছে, এবং আমরা তাদের ওভাবেই ছেড়ে দিচ্ছি। তখন শঙ্খ বাজিয়ে কোনো লাভ হবে না, কেননা যা হচ্ছে ভিতর থেকে হচ্ছে। এবং আমি বাবাদের কথাও বলছি না, মায়েরা যদি স্ট্রং হয়, যেরকম আমার মেয়েকে, গতকালের কথা বলছি, আমার মেয়ে এখন ওদের যে কাজটা ও করে সেই কাজে আরও 3 জন সাপোর্ট দিত, কিন্তু তারা বেটার পজিশন পেয়ে তারা চাকরিটি ছেড়ে তারা ওই অন্য জায়গায় জয়েন করেছে। তো এখন ওরা 2 জন কাজ করছে। তো বুঝতেই পারছি আমরা যে দায়িত্বটা, নতুন জয়েনি না এলে, মানে ব্যাংকে আছে ও, তো মারাত্মক কাজ যেটা ওরা করছে। আর আমার মেয়ে ছোটো থেকেই ভীষণ টেম্পার, মারাত্মক। তো যাই হোক, সেটাই বলছি, রোজকার সেই মাকে উঠে দাঁড়ানো, মা শুড বি ভেরি স্ট্রং। আমি যদি বলি ওর অফিসের ব্যাপার ও দেখে নিই, ডেভেলপ করে দেবে। তো কালকে আমাকে বলছে মজা করে যে মা জানো তো, রবি মানে ওর যে বস বলছে তোমার একটু টেম্পার আছে না শিবাঙ্গী। তখন ওটাকে অন্যভাবে যে হ্যাঁ এই ঘটনা, কয়েকটা মার কথাও বলে, সব কিছুতেই মার কথা চলে আসে, কেননা মাও যে ওকে টানে, মানে এটা একটা বন্ডিং এটা। তো আমি তখন বললাম যে তুমি সবই বলেছো, কিন্তু একটা কথা বলোনি। তখন বলছে কি মা? আমি তখন বলছি তুমি ফান্ডামেন্টালি বললে না যে আমার বাড়িতে প্রচুর রাগ আছে, আমার মা রাগী, আমার বাবা রাগী। বলছে মা তো রাগী না, মার বিরক্তি আছে, ওটাও ঠিক নয়। এটা বললে না যে ফান্ডামেন্টালি আমার ফ্যামিলিতে রাগ আছে, তাই আমার রাগ আছে। স্বীকার করতে হবে। আমি মানুষের কাছে খুব দেখালাম আমি ভালো, আমার বাচ্চা এরকম হয়েছে কেন জানি না, এই তো বন্ধুদের সাথে মিশে না। আমি যদি উঠে দাঁড়াই, বন্ধুরা এফেক্ট করবে না, রাদার আমি আমার বন্ধু মহলকে আমি ঠিক করতে পারবো। মানে আমার প্রেয়ারে বা আমার সবসময় খুব যে উঠে একদম পালোয়ানগিরি করতে হয় তা না, আমার সাটল চেঞ্জেসে কিন্তু আমি আমার উইজডম যে কী করে কোন জায়গাটা কীভাবে হ্যান্ডেল করা, অনেকখানি, পুরোটা না হলেও অনেকখানি
সেটাই কালকে একটা ইয়েতে বলছিলাম না, যে হা 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 করে হাসতে শেখায়। আমি হা 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 করে সবার মতো হাসতে পারছি না বলে আমি নিজেকে ভাবছি যে ওদের মতো পাল্লা দিতে পারছি না। সেটা করতে হয় না যদি মা স্ট্রং হয়। তো আমার কথা তোমরা মানবে কিনা জানি না। তো আজকে যেটাই বলছি যে নিজেকে উঠে দাঁড়াতে হবে, নিজের কাজ নিজেকে করতে হবে। আমার কাজ বলতে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ভাববে, যারা চাকরি করে তারা ভাববে বোধহয় আমার অফিসের কাজ বলছে না, বা যারা হাউস ওয়াইফ যারা ভাববে সংসারের কাজ, রান্না বান্না এটা বলছে না। কাজ বলতে সমস্তটুকু আমার দায়িত্ব। বাচ্চা পালন করা ও তো বাবার দায়িত্ব, বাবা করবে, বাবা 100 বার করবে, কিন্তু হোয়াট অ্যাবাউট ইউ? মা হিসাবে আমি কি করছি, কতটুকু কন্ট্রিবিউশন? আমি চোখের সামনে এরকম প্রচুর ঘটনা দেখেছি যে মা উঠে দাঁড়ায়নি, আমার কাজ ভাবেনি, বাবার কাজ। বা তো ঠাকুমা দাদুর জন্য এরকম হচ্ছে, ঠাকুমা দাদুর আশকারায় হয় না। মা যদি নিজের কাজ নিজে করে না, মায়ের কাজ, এই যে বলছে না কাজ, নিজের কাজ করতে হবে। মায়ের মতো কাজ, মায়ের মতো গুরু, মায়ের মতো ভ্যালু কেউ দিতে পারবে না। দাদু দিদা আদর দেবে, সবই দেবে, কিন্তু সেই রুট, সেই অ্যাঙ্কার, সেই ঠাকুর বলছেন না, খুঁটিটা ধরে ঘোর, যত খুশি ঘুরবি ঘোর। যখনই মার কথা মনে পড়বে যে না আমি মাকে ছোট করতে পারবো না। আমি বলতাম একটা সময় যখন আমাদের একটা ফাইন্যান্সিয়াল খুব যাচ্ছে, তখন আমাকে ব্যবসাটা খুব ধরতে হয়েছিল, কারণ প্রসেনজিৎ দুদিকটা ম্যানেজ দিতে পারছিল, প্রপার্টির দিকটা, চাকরির দিকটা ম্যানেজ করে উঠতে পারছিল না। তো আমি তখন বলেছিলাম যে তুমি ওই দিকটা সামলাও, এদিকটা আমি দেখছি। তখন আমারও বয়স বেশি নয়, কিন্তু আমার মা ছিলেন, মাম্মামকে সাপোর্ট দিতেন, কিন্তু নজরটা 100% ছিল। সব কথা তো শেয়ার করা যায় না। তো সেটাই বলছি যে তখন আমি মাম্মামকে বলতাম, দেখ মাম্মা তোর এতটুকু ভুল, লোকে কি বলবে জানিস? তখন আমার মেয়ে 7-8 পড়ে। আমার এই কথাটা না বললেও পারতাম, এত সময় কেউ দেয় না, এত কথা ভাবেও না কেউ, কিন্তু আমি ভেবেছিলাম। তো আমি বুঝিয়েছিলাম ওকে যে মাম্মা দেখ তুই বুঝছিস না, আমিও বুঝছি, যে আমি সব তোর ঠাকুর না করুক ভুল কিছু ব্যবহার, বলবে ওই তো মাটা সারাদিন গয়না বিক্রি করে করে বেড়ায়, তার মেয়ে এরমই হবে। চুপ করে শুনেছিল। তো সেটাই বলছি, মায়ের সাথে বাচ্চার যদি সম্পর্ক, এবার আমি তো জঙ্গলে ছেড়ে দিচ্ছি না, একটা সেটা পশুরা করে। পশুরা একটা জায়গায় পড়ছিলাম যে বাবার পরিচয় কি তারা মায়ের পরিচয় একটা সেকশন, একটা টাইম অবধি জানে, কিন্তু আমরা তো মানুষ, আমাদের খুঁটিটা ম্যাক্সিমাম যদি নামি, আমরা কতটা নামতে পারবো? আমি আমার মা অবধি নামতে পারবো, কত নামবো? বলছে না বেসিক লাইফ টেন্ডেন্সি, আমি কত খারাপ হতে পারবো যেখানে আমার মা দাঁড়িয়ে থাকবে? ওই 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 মানে ওই জায়গাটাতে আমাদের পৌঁছতে হবে। প্রতীকী যুদ্ধ, প্রতীকীগুলো এফেক্টের উপর আমরা মারপিট করছি। বলছি তো এই যে আরজি করে যে ঘটনাটা হচ্ছে, প্রচুর ভিডিওস, প্রচুর সোশ্যাল ইমেজেস, প্রচুর শঙ্খ বাজাও, এই সমস্ত হচ্ছে, কিন্তু এটার যে পিছনে যারা যারা শঙ্খ বাজাচ্ছে তারা গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারবো যে আমরা আমাদের সংসারে আমরা উঠে দাঁড়াই? প্রতিটি ক্ষেত্রে আমাদের বাচ্চাদের যেটা ভুল দেখি আমরা, আজকে বড় হয়ে গেছে, নতুন করে আর হয়তো হবে না, কিন্তু তাও চেষ্টা করা যে মাতে এসে থাম, তোরা দেখ মা ছোট হচ্ছে, মা নেই, খেয়াল করে দেখো, খেয়াল করে তোমরা যদি এগুলো, আমি খুব চিন্তাভাবনা করি যে নোংরাতম নোংরা যে কাণ্ডগুলো ঘটছে, যে কেউ ঘটাতে পারবে? যে কেউ পারবে না। যারা করছে, এমনি নোংরামি প্রচুর হচ্ছে, প্রচুর, কিন্তু এইটা হিনিয়াস যে ক্রাইমগুলো হচ্ছে, খেয়াল নেই, খোঁজ নিয়ে দেখো বাড়ির রুটটা। আজকের আগের দিন বলছিলাম না, পুলিশ মানে লালবাজারে পর্যন্ত কাউন্সিলার্স রয়েছে, আগেকার দিনে আমি জানি না ছিল কিনা, এখন রয়েছে, কারণ রয়েছে। আমাদের খুব বড় পজিশন একজন আছেন, আমার প্রসেনজিতের বন্ধু, আমাদের কমন, মানে এছাড়া আমার একজন তো কথাবার্তা বলি যখন, তখন সাইকোলজিক্যালি টেন্ডেন্সি হয়, শুধু শাস্তি না, সাইকোলজিক্যালি একটা যে ক্রাইমগুলো হচ্ছে তাদের সাথে কথা বলা, যে কোন মাইন্ডসেটে তারা, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি, অদ্ভুত ব্যাপার। তো সেটাই বলছি যে মায়েরা যদি উঠে দাঁড়ায়, শুধু রান্নাবান্না করলাম উঠে দাঁড়ালাম, আমি কাউকে রান্নাঘর ছাড়লাম না, আমি নিজে রান্না করলাম উঠে দাঁড়ালাম, ম্যাটার করে না, ম্যাটার করে না। করাও না, বাচ্চা যদি বড় হয় বাচ্চাদের দিয়ে করাও, সেখানেও মায়ের সাথে একটা সুন্দর সম্পর্ক থাকলো, যে আমি যদি না থাকি তাহলে তুই সব শিখে যাবি, যেটাতে আমি খুব উইক, আমি আমার বাচ্চাকে শেখাতে পারিনি, সব সময় সরি বলি,
এখন তো সময়ই পায় না যে ওকে বলবো যে মামা এটা একটু কর। এটা আমার হাত থেকে বেরিয়ে গেছে, স্বীকার করতে বাধা নেই। এখন আমি যদি শঙ্খ বাজাই, লাভ হবে না কোনো, প্রতীকী হবে। আর কত আমরা প্রতীকীতে থাকবো, আর কত? প্রতিটি ঘরে ঘরে বাচ্চাদের সাথে মায়েদের সম্পর্ক একদম শিশুকাল থেকে ঠিক থাকা উচিত। আর যারা মনে মনে ভাববে যে আমাদের বাচ্চারা তো বড় হয়ে গেছে, আপনি যে এত কথা বলছেন, আমরা কী করব, আমরা যা, সেখানেও প্রথমে বলতে হবে সরি, যে আমি করিনি, মিস করে গেছি। এখনই করো, এখনই আমরা ব্যস্ত বেশিরভাগ ক্ষেত্রে দোষ ধরতে। বেশিরভাগ ক্ষেত্রে তুই আমার জন্য এই করিস না, তুই আমার জন্য, তুই ব্যস্ত বা ওটাই আবার সেই নিজেকে উঠে দাঁড়াতে হবে, নিজের ভুলটা দেখে। বাচ্চা, ছেলে, ছেলের বউ, মেয়ে, জামাই, সবার সাথে ভালো সম্পর্ক তৈরি, সেটাও আমাকেই করতে হবে, অন্য কেউ করে দেবে। আমরা তো এক্সপেকটেশন, ও করবে, সবাই আমার জন্য, কেউ নেই করে দেওয়ার এই পৃথিবীতে, নিজেকে করতে হবে। যখন নিজেকে করব, আমার লাইফ টেন্ডেন্সিগুলো আমি ধরবো। এই যে এত বড় কাণ্ড, এই যে মানে মনে মনে তাই ভাবছি, ঠিকমতো মানে রাতে মানে চোখের পাতায় যখন ভাবি না যে বাবা মার সন্তান চলে গেল, অনেক কথা চলে আসে। যাই হোক, মারাত্মক, ভেরি অ্যালার্মিং। এখন যদি সোসাইটি চেঞ্জ না হয়, সোসাইটি চেঞ্জ হতে গেলে এই সাময়িক জয়েন করুন, এই প্রতিবাদ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আবার ফান্ডামেন্টাল জায়গায় ঢুকে যাবে। আমার মনে হয় বাচ্চাদের আগে মায়েদের শেখানোটা এবার বোধহয় প্রয়োজন এসছে, যে না, সন্তান জন্ম দিয়ে এইটা জঙ্গল নয়, এখানে ছেড়ে দেওয়ার মতো অধিকার তোমার নেই। যে জন্ম হচ্ছে আর তুমি ছেড়ে দিচ্ছ, তার মধ্যে কোনো ভ্যালু তৈরি হচ্ছে না, কিচ্ছু ভ্যালু নেই। সারাদিন অফিস করছি আর বাড়ি আসছি, আমি আর এর থেকে আর ডিটেলে সত্যি কথা কিছু বলতে পারছি না। প্রত্যেকটা কাণ্ডতে কিন্তু একটা দায় আমাদের থেকে যায়। কালকে আমাদের ইন্টারকানেক্টেডনেস ছিল, আমরা যদি বলি যে ওই ঘটনাটা বিচ্ছিন্ন, আমার সাথে ওর কোনো দায় নেই, না, দায় আছে। আমি একটি মাকেও কি আমার অভিজ্ঞতা শেয়ার করে বলেছি যে বাচ্চার জন্য আমি কীরমভাবে উঠে দাঁড়িয়েছিলাম, বা আমি কীরমভাবে, আমি প্রচুর এরকম যদি আমি আলোচনা করি, প্রচুর, মানে বলছে না যে এভরিথিং গোজ টু ইউ, এইটা যদি আমি ধরতে পারি, আমার বাচ্চাকে যদি আমি ওই লেভেল, হ্যাঁ, তার জন্য শারীরিক মানসিক দুভাবেই আমাকে তৈরি করতে হবে। প্রত্যেকটা মানে একটা নিউক্লিয়াস, একটা ফ্যামিলিতে বাচ্চারা যদি মায়ের সাথে ওই বন্ড থাকে, কত খারাপ কাজ করতে পারবে না। ওই বললাম যে মায়ের ওই ট্রেনিং, মায়ের ওই ভ্যালু, মায়ের সঙ্গে সম্পর্ক মনে পড়বে, আটকে যাবে, তার হাত আটকাবে। তো আমার এখন মনে হয় যে সত্যিই বলে হয় যে কেউ নেই, কোনো পুলিশ নেই, কোনো কিচ্ছু নেই, তোমার লাইফ তোমার, তুমি, হ্যাঁ, তারপরে প্রোটেকশান আসবে। যদি আমি কজ ঠিক মতো, মানে এটা আমি একদম আমার বিশ্বাস, সত্যি কথা, মানে এখন না, মানে ভালো করে যে ভিডিও করব, যে আসছে না, মানে ঠান্ডা মাথায় ভিডিও করার মতো মন আসছে না। কেননা মায়েদের যখন দেখি না, আমি সব কিছু আমি আমার ওপর নিই, মায়েদের যখন দেখি যে কী নিয়ে তারা আছে, কী নিয়ে তারা ভাবছে আমাদের বাচ্চাটা ছোট, ম্যাটার করবে না, করতে বাধ্য। মায়েদের কাজ শুধু রান্নাঘরে নয়, শুধু রান্না করলাম, শুধু ঘর গুছিয়ে, আমি এরকম প্রচুর মানুষকে দেখেছি। গোছানো মানে কোন লেভেল অফ গোছানো, যদি করতে পারো পুরো সংসার গোছাও। তার সংসার গোছানোটা মানে আমি বলছি মূল্যবোধ দিয়ে গোছানোটা, বাড়িতে যাতে ইনিশিয়েটিভ তোমার হয়। একটা বাচ্চা ঝগড়াঝগড়ি দেখে বড় হচ্ছে, সেখানে যদি মনে হয় বাচ্চা যখন জন্ম দিয়েছ, অনেক দায়িত্ব, সেখানে অনেক দায়িত্ব, বাচ্চা ছেড়ে দেওয়া যায় না। আমার বাড়িতে যতক্ষণ আছে করছে, ঠিক আছে, বাচ্চা যখন আমি ছেড়ে দিচ্ছি, সোশ্যালি দায় থেকে যায়। আমি বাবার কথাও বলছি না, আমি যেহেতু আমার চ্যানেলটা আমি নিজে চালাই, আমি মহিলা, আমার কথা আমি চেষ্টা করি সবসময় যে অন্যের ওপর দোষ না দিয়ে নিজের ওপর। বললাম যে আজকে তুমি যখন চড় দেখালে একটা বড় মানুষকে, তোমার মা কি তোমায় শিখিয়েছে? সত্যি ভেবে দেখো তো, তোমার মা কি কোনোদিন তোমায় বলেছে? না। ফান্ডামেন্টালি আসে, কিন্তু দায়টা আমাদের। একটা বাচ্চা এগুলো নিয়ে জন্মায়, রাগ নিয়ে জন্মায়, বা ওই যে প্লেজারের ওইগুলো একটা বাচ্চা, কিন্তু জানো তো সেগুলোও কন্ট্রোল করার ক্ষমতা দিয়ে পাঠায় মাকে। আমি আর এর থেকে ডিটেলে আর যাচ্ছি না, কারণ আর সত্যি মন বড় ডিস্টার্ব।
যখন আমি বাচ্চাদের জন্য বলছি তো, যারা করছে আমার সঙ্গে সঙ্গে মাথায় আসে, জানি না তোমরা আমার সাথে সহমত হবে কি হবে না, এটা যার যার নিজস্ব। যখন এই কাণ্ডগুলো দেখি তখনই ভাবি এরা কোন ফ্যামিলি থেকে উঠে আসছে, এটা আমার মাথায় আসে। তো সেটাই ভাবলাম যে একটু বলি তোমাদেরকে আমার মাথায় কি চলছে। আমার মাথায় সবসময় চলছে এটা, যে কি করে তাড়াতাড়ি মানুষকে বোঝানো যায় যে তোমার বাচ্চা বাইরে কি করে আসছে সেটার দায় তোমার, নিতেই হবে, উঠে দাঁড়াতেই হবে, কেউ নেই। এই যে আজকে টপিকটাই তাই, নিজের কাজ নিজে করো, ভাবো কেউ নেই তোমার কাজ করে দেওয়ার। বেঁচে থাকতে গেলে নিজে উঠে দাঁড়াও। বেঁচে মানে বাচ্চার ক্ষতি হলে নিজে বেঁচে থাকছি কোথায়, আমায় বেঁচে থাকতে হলে উঠে দাঁড়াতে হবে আমাকে। এই কালকে একটা জায়গায় একটা মজার ভিডিও দেখছিলাম, যে বাচ্চাটা বলছে জানো মা আমি না ডিপ্রেশনে চলে যাচ্ছি। তখন মা বোধহয় কিছু একটা করছিল, ঘুরে দাঁড়িয়ে বলল তুমি যেখানে খুশি যাও, রাত্রি 10টার মধ্যে বাড়ি ফিরবে। যদিও কথাটা খুব মজার, কিন্তু আমি ওটার থেকেও কজ অ্যান্ড এফেক্ট কানেক্ট করলাম, যে মা বলছে যে মা আমি না ডিপ্রেশনে চলে যাচ্ছি। আজকাল বাচ্চারা তো অনেক আসে না, তোমরা হয়তো সহমত হবে আমার সাথে, আমি আর ডিটেল গেলাম না। মাকে বলছি যে মা আমি না ডিপ্রেশনে চলে যাচ্ছি। কারো বাবা কিছু একটা বারণ করছে, সেটা সায় পাচ্ছে না বা কিছু, মাকে চেষ্টা করছে, মাকে বলছে মা আমি না ডিপ্রেশনে চলে যাচ্ছি। তখন মা ঘুরে দাঁড়িয়ে বলছে তুমি যেখানে খুশি যাও, রাত্রি 10টার মধ্যে বাড়ি ফেরা চাই। তো সেটাই বলছি যে কোনো কোনো ক্ষেত্রে মায়ের সাথে বন্ডিংটা এত সাটেল, এত সুন্দর হবে না, কানেকশনটা ওইভাবেই। বাচ্চাকে সময় দেওয়া, বাচ্চার কথা ভাবা, বাচ্চার সাথে আলোচনা করা, নিজের অভিজ্ঞতা দিয়ে বাচ্চাকে শেয়ার করা, যে আমি যে ভুলগুলো করেছি জীবনে করিস না, করলে কিন্তু তোর মাকেই ছোট হতে হবে। তো এইভাবেই সেটাই বলছি, খারাপ হলেও কতটা খারাপ হবে মা অবধি আসবে, মায়ের মুখটা মনে পড়বে। তো এদের কি মায়ের মুখটাও মনে পড়ে না? যখন তারা কালকে যে বললাম বারাসত না, এক্স্যাক্টলি জায়গাটা মনে করতে পারছি না, সেখানে ঘটেছে, আমাদের দৃষ্টি তো পৌঁছাচ্ছে না। কিন্তু আমরা যদি এরকম কনসিয়াস কথা বা কনসিয়াস ভিডিওস ছড়াতে পারি আমাদের জীবন, আমরা কি করেছি, আমরা কি নিজের ভুলগুলো চেপে গেছি, শুধু প্রতিবাদ ওপর করেছি, নাকি আমার ভুলগুলো শেয়ার করেছি? তো সেটাই কালকে যখন আমার মেয়েকে বস বলেছিলেন, তখন আমি বললাম বলেছো যে তোমার মায়ের রাগ আছে তাই তোমার মধ্যে রাগ এসছে, তোমার বাবার রাগ আছে তাই রাগ এসছে। চুপ করে আছে, তুমি এবার থেকে বলবে, স্বীকার করবে, তাহলে তো মানুষ বুঝবে যে হ্যাঁ আমার রাগ আছে বলে আমার বাচ্চার রাগ, আমাকে রাগ সরাতে হবে। যে মামা তুইও চেষ্টা কর, আমিও চেষ্টা করি। আমি একটা এক্সাম্পল দিলাম, আমি খুব একটা রাগী নই। হ্যাঁ আমার যেটা আছে ইরিটেশন, বিরক্তি আছে, বিরক্তিটা অনেক সময় কিন্তু রাগের দিকেই যায়। আমার চেষ্টার মানে আমার বলতে দোষ নেই, তবে হ্যাঁ আমি একদম ওই ক্যাজুয়াল না, ও হয়ে যাবে, কোনো জিনিস হয়ে যায় না, ম্যাজিক না, ও হয়ে যাবে, এটা হয়ে যাবে, আমি সেরকম নই। তো সেটাই বলছি, এগুলো এই সমস্ত নিজেদের যে এক্সপিরিয়েন্সগুলো আমরা যদি উঠে দাঁড়াই, আমরা শেয়ার করি মানুষের সাথে, অন্তত একটা মানুষ পাল্টাবে, সে আবার দুজনকে বলতে পারবে। তো সেটাই বলছি যে দেখো আমার ভিডিওতে তো আমি গত 1.5-2 বছর ধরে এই বকবকই করে চলেছি, কারুর দেখার কথা না, কারুর না, এইসব কথা আজকাল কারুর ভালো লাগার কথা না। কে একজন মহিলা বম্বেতে বসে বসে এইসব বকবক করছে, সেটাই বলছি। কিন্তু দেখছে তো মানুষ, যে কজনই দেখছে তো, তার মানে কি মানুষের মধ্যে, আমাদের মেন্টর বলেন যে মানুষ একটা শক্ত খুঁটি খোঁজে, একটা শক্ত ফিলসফি খোঁজে, দিতে থাকো। যখন দেখবে অন্যান্য খাবারে মুখ হয়ে গেছে, তখন খাবারটা রেডি করো। ভেবো না যে খাবে না বলে আমি রেডিই করব না, বলা তো যায় না কখন কে কোনটা খেলো। একটা মানুষও যদি খায়, সে যদি আজকে থেকে সাবধান হয় যে সত্যি তো আমার বাচ্চা যেগুলো করছে, আমি তো কোনো দায় নিই না, আমি উঠে দাঁড়াবো আজকে থেকে, আমি দায় নেব, আমি দেখবো। আমার মেয়ে আমায় বলে মা তুমি কোনো দিন আমার স্কুল ব্যাগ ঘাঁটোনি, দরকার হয়নি ঘাঁটার, আমি ওর মনটা ঘেঁটেছি। লোকে মায়েরা স্কুল ব্যাগ ঘাটে, আমি কোনো দিন ঘাটিনি। আমার মেয়ের সে রেসপেক্টে জায়গাটা আমায় দেয় যে মা কোনো দিন তুমি আমার স্কুল ঘাটোনি, আমি আমার জীবনে কোনো দিন কারোর চিঠি এসছে কোনো দিন খুলিনি, দরকার হয়নি। মানে আমার মুখ আছে, আমার ভ্যালু আছে, আমার মূল্যবোধ আছে, আমি সেইগুলো, আমার এক্সিস্টেন্সটাই তো সেটা বলবে। তো সেটাই বলছি, আমার মনে হয় এখন হাই টাইম এসছে নিজেদের ভেতরটা কাল্টিভেট করা, যে নিজেরা কোথায় কোথায় গ্যাপ দিয়েছি সেগুলোকে ঠিক করা। কারণ আমরা জঙ্গলে ছেড়ে দিতে পারি না, আমরা একটা জন্ম দিয়ে তাকে খাইয়ে দাইয়ে তাকে নানা রকম ট্রেনিং দিয়ে আমি ছেড়ে দিতে পারি না। কারণ সে বড় হয়ে তার অফিসে গিয়ে সেই হয়তো, সবাই যে হিনিয়াস ক্রাইম করে তা না,
সবাই যে হিনিয়াস ক্রাইম সবাই করতে পারে না, ও করতে অনেক খারাপ কর্ম লাগে, ও করতে মানে আজকে বলছি তো মানে বেখাপ্পা হয়ে যাচ্ছে কথা, ও সবাই করতে পারে না, কিন্তু ঝগড়া করছে, পলিটিক্স করছে, নানা, কিন্তু করবে না সেসবও। পৃথিবীটা একদম অন্যরকম সুন্দর হবে কখন, যখন মায়েরা উঠে দাঁড়াবে। এই উঠে দাঁড়ানোর কথা, মায়েদের কথাই আসলে আমি বলতে চেয়েছি, যে কেউ নেই, ভেবে রাখো কেউ নেই, তোমাকে করতে হবে। বাচ্চার জন্ম তুমি দিয়েছো, যতই যাক, যেরম সম্পর্কই হোক না কেন, আমার জন্য 9 মাসের এক্সট্রা, ওই 9 মাসের দাম আমি কি শুধু জন্ম দিয়েছি 9 মাসের এক্সট্রা তুমি আমাকে এক্সট্রা দেবে? নো, দেওয়া নয়, রাদার আমি দেবো, আমি 9 মাস তোকে পেয়েছি এক্সট্রা। তো যাই হোক, মনটা খুবই বিক্ষিপ্ত। না, শঙ্খ আমি বাজাবো না, আমি শঙ্খ বাজাবো না। আমার মনের শঙ্খ এতটাই স্ট্রং, আমি সারাদিন প্রেয়ার করছি, আমাকে শঙ্খ বাজাতে হবে না, কারণ আমি রোজ শঙ্খ বাজাই আমার প্রার্থনায়। তো সেদিক থেকে আমি এতটাই স্ট্রং। আমি যেদিন চলে যাব, আমি বলেছি আমার সঙ্গে কয়েকটা জিনিস যাবে, তো সেটাই বলছি, আমি এতটাই, আমি ক্যাজুয়াল নই, আমি ক্যাজুয়াল কথাবার্তায় থাকি না। তারপরে আমার জীবনে প্রচুর সমস্যা, তা সত্ত্বেও আমি ক্যাজুয়াল যেখানে খুব আমি থাকি না সেখানে আমার জীবনে, কারণ আমার অনেকটা বয়স হয়ে গেছে, এখন আর আমাকে রিচেক করার মতো টাইম নেই, আমাকে এখন একদম হেড অন লড়তে হবে। তো সেটাই বলছি, অ্যাকচুয়ালি মানুষের কাছে টাইম নেই, কেননা কালকে আমি কি হবে জানি না, আমাকে দেখে আমার বাচ্চা তৈরি হবে। তো সেটাই বলছি যে বাচ্চা যদি আজকে মাকে দেখে, মা ডায়েরি লেখে, এবং ডায়েরিতে মা কান্নার কথা লেখে না, মা উইল পাওয়ারের কথা লেখে, মা এম্পাওয়ারমেন্টের কথা লেখে, তা বাচ্চাও লিখবে, বাচ্চা শিখবেই। আমার মেয়ের সঙ্গে আমার কম্পিটিশান, মা আজকে তোমার কটা পেজ কমপ্লিট হলো, আমার তো আজকে হলোই না। এই যে ভিতরে এই যে ডেভেলপমেন্ট, এরা কোনো দিন অত ক্রাইম, ওই যে লেভেল অফ ক্রাইম, সেটা যেতে গেলে বলছে না যে বাউন্স ব্যাক করারও একটা, মানে নিজেকে কতটা রুটের সাথে লাগিয়েছো, কতটা খারাপে তুমি লাগিয়েছো যে অতটা খারাপে বাউন্স করছো, আবার কতটা ভালো গায়ে কাঁটা দেয়। আমি আমার নিজেকে, আমি কতটা খারাপে, কতটা ক্যাজুয়ালে আমি লাগিয়েছি, যে আমি বাউন্স করলে আমি ক্যাজুয়ালে বাউন্স করছি, আবার আমি কতটা পজিটিভিটি, কতটা রেসপেক্ট ওয়ার্দি লাইফে লাগিয়েছি, আমি সেই রেসপেক্ট ওয়ার্দিতে আমি বাউন্স ব্যাক করছি, এবং সেটাতে প্রোটেকশন আসবে। তো যাই হোক, সমস্ত অন্যায় সারফেস যেগুলো করছে, সেগুলোর আমি সত্যি কথা আমি বলার কেউ না, শাস্তি হোক, কেন অলরেডি যেটা শাস্তি হওয়ার, সেটা ল অফ নেচার, আমরা টের পাই না, শাস্তি আমরা প্রত্যেকেই পাই, ভুল করলে আমরা শাস্তি পাই, কোথা দিয়ে পাই আমাদের সেই বোঝারও ক্ষমতা নেই। তো যাই হোক, যে যা হচ্ছে, মানুষের মধ্যে সচেতনতা আসুক, মানুষ বুঝুক যে বাচ্চা শুধু জন্ম দিলেই হবে না, আমাকে উঠে দাঁড়াতে হবে, কেউ নেই আমাকে হেল্প করা, আমাকেই আমার বাচ্চাকে তৈরি করতে হবে। যে সম্পর্কেই হোক না কেন, বন্ধুরা সারাদিন বন্ধুদের সাথে থাকে, বন্ধুদের প্রভাব পড়ছে, বাবার প্রভাব পড়ছে, যাই পড়ুক না কেন, গুরু খারাপ, টিচার খারাপ, স্কুল খারাপ, সব খারাপ। হোয়াট অ্যাবাউট মি? আমার কাছেও এক্সট্রা 9 মাস ছিল, ওই 9 মাসটা উইল কন্টিনিউ ফর এভার, ওই 9টা মাসের দায় আমার থাকে। তো আজকে সত্যি মানে অপেক্ষায় আছি যে এর পিছনে কী ঘটনা, মানে কী করে এরকম হলো, কী করে এতটা খারাপ হতে পারলো, কী করে এতটা কষ্ট দিতে পারলো একটা বাচ্চাকে, একটা পাখিকে, একটা পশুকে আমরা কষ্ট দিতে পারি না, বাচ্চাটাকে এত কষ্ট কী করে দিতে পারলো? তোদের মায়ের কথা মনে পড়লো না? তোদের মাকে যে সবাই খারাপ বলবে, যে অন্যায় করেছে, ডাক্তার করেছে, পুলিশ করেছে, কোনো মন্ত্রী করেছে, তারা তো মানুষ, প্রথমে তারা মানুষ, তারপরে তারা কোনো মায়ের বাচ্চা, আজকে বুড়ো হয়ে গেছে, আজকে সে ডাক্তার, আজকে সে মন্ত্রী, আজকে সে পুলিশ, যাই হোক না কেন, সবার আগে সে মানুষ, সে একটা মায়ের সন্তান। মায়ের কথা মনে পড়লো না? তোরা এতটা অন্যায় করলি। আবার মাকেও বলছি যে এইভাবে বাচ্চা বড় করে জঙ্গলে ছেড়ে দেওয়া যায় না, তাহলে তো তাদের খাঁচায় ভরতে হবে, তারা তো তাহলে মানুষ থাকার যোগ্য না, তারা মনুষ্য সমাজে। কত শঙ্খ বাজাবে, মানুষ তো হাঁপিয়ে যাবে। শঙ্খ যে কথা বলতে পারে না, সে শঙ্খ বাজাবে কী করে? আর যার গলায় অসুখ, সে শঙ্খ বাজাবে কী করে? ছেড়ে দাও তোমরা এবার।
এবার তোমরা নিজেরা নিজেদের সন্তানকে সামলাও, পৃথিবীটা অনেক সুন্দর হবে তাহলে। তোমাদের মায়েদের কথা বলছি, ডাইরেক্ট বলছি, মায়েরা নিজেদের অসভ্যতা থেকে বেরিয়ে এসো। তোমাদের এখন সময় আছে বলে তোমরা মানুষকে খোঁচাও, মানুষকে ব্যথা দাও, বেরিয়ে এসো। তোমার তোমার বাচ্চার গায়ে উপর যাচ্ছে। বাচ্চা হিনিয়াস ক্রাইম হয়তো করছে না, কিন্তু খোঁজ নিয়ে দেখলে দেখবো কোনো না কোনো মানুষকে সে কষ্ট দিচ্ছে। যে মা অন্য কাউকে কষ্ট দেয়, তার বাচ্চাও কষ্ট দেয়। যে মা কষ্ট দেয় না, যে বাচ্চা ভ্যালুয়েবল লাইফ, এখন পুরোটাই যার যার নিজের ওপর। তো আমার মতটা আমি শুধু শেয়ার করলাম। আজকে প্রচুর প্রতিবাদ হচ্ছে। আমার মনে হয় এই প্রতিবাদটা জাগিয়ে রাখা খুব দরকার। থামিয়ে যেন থিতু যেন না হয়ে যায়, কেননা অন্যায় কিন্তু থামছে না। প্রতিবাদ থেমে যায়, অন্যায় থামছে না। আজকে এখানে হচ্ছে, কালকে ওখানে হচ্ছে। তো নিজের বিবেকের কাছে তো উত্তর দিতে হবে। নিজেকে ভালো থাকতে হলে উঠে দাঁড়াতে হবে। তো যাই হোক, আজকে এই অবধিই রাখলাম। ভালো থেকো যেখানেই আছো। এরকম ঘটনা যেন আর না ওঠে। আর বাচ্চাগুলো বেরোয়, বাচ্চাগুলো একা থাকে, বাচ্চাগুলো মেসে থাকছে, কলেজে যাচ্ছে একা একা, রুম শেয়ার করে থাকছে, কার সাথে থাকছে, কিভাবে থাকছে আমরা জানি না। কিন্তু আমাদের মায়েদের যদি এক্সট্রা করে প্রেয়ার থাকে, কোথাও না কোথাও ওদের কাজে লেগে যাবে। খুব ভালো থেকো তোমরা। আজকে আমি এখানেই রাখছি।